আসসালামু আলাইকুম। স্টেপশিয়ান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর 2 এক্সামের সলভ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করে দিই। 1 নম্বর প্রবলেম, 15টা এমসিকিউর মধ্যে প্রথম এমসিকিউটা, প্রশ্নটা একটু পড়েন। কি বলছে? তিনটি ভেক্টর এ, বি ও সি এর মান যথাক্রমে 4, 3 ও 5 একক। ওকে, ভেক্টর ত্রয়ের যোগফল কি? যোগফল শূন্য, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 হলে সি ক্রস এ ক্রস বি এর মডুলাস বের করতে বলছে। আচ্ছা, তো দেখেন তিনটা ভেক্টরের মান দেওয়া আছে 4, 3, 5। এই তিনটা সংখ্যা দেখলে আপনার মাথার মধ্যে একটা জিনিস ক্লিক করবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কেন? কারণ আমরা জানি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে দেখেন এখানে তিনটা ভেক্টরের মান দেওয়া আছে এরকম, তার মানে এই তিনটা ভেক্টরের মধ্যে অবশ্যই একটা পিথাগোরাসের সম্পর্ক রয়েছে। তাহলে এখানে দেখেন একটা কথা বলেছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমি যদি এই তিনটা ভেক্টর ব্যবহার করে একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজটা দেখতে কেমন হবে দেখেন। মনে করেন এটা হচ্ছে এ ভেক্টর, কেমনে তেরাকে মনে করেন এটা হচ্ছে এ ভেক্টর, তারপরে যে বি ভেক্টরটা আমরা পাবো সেই বি ভেক্টরটা হবে এর উপরে লম্ব, ঠিক আছে। তারপর এটা হবে সি ভেক্টর এবং সি ভেক্টরের ডিরেকশন হবে এইদিকে। কিভাবে দেখেন, তিনটা ভেক্টরকে আপনি যোগ করছেন, যোগফল পাইছেন 0, তাহলে তিনটা ভেক্টর একই অর্ডারে থাকবে, মানে একই ক্রমে থাকবে। তাহলে এই ভেক্টর আর এটা হচ্ছে সি ভেক্টর। হ্যাঁ, তাহলে দেখেন এ আর বি পরস্পর সমকোণে থাকবে। কিভাবে? কারণ এ আর মান এ এর আর বি এর মান দেখলে আপনি বুঝতে পারতেছেন। ওকে, এগুলো হচ্ছে আমরা গেস করলাম। এবার দেখেন কি বলছে, সি ক্রস এ ক্রস বি এর মডুলাস বের করতে। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, এ আর বি এর ক্রস গুণফল বের করব, ঠিক আছে। দেখেন এ আর বি যেহেতু আমরা বুঝতে পারছি তারা সমকোণে আছে, তাহলে আমরা তাদের ক্রস গুণন কি পাবো, এ ক্রস বি। এটা ইকুয়ালস টু আমরা কি পাবো দেখেন, এ বি সাইন 90 ডিগ্রি এবং তার সাথে একটা একক ভেক্টর থাকবে। তাহলে দেখেন সাইন 90 মান 1, তাহলে থাকবে কি এ বি ইটা। তাহলে এবার এই পুরো জিনিসটার সাথে আমরা সি কে ক্রস গুণন করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন সি ক্রস এ বি ইটা। ওকে, আচ্ছা এ বি একটা সংখ্যা বাইরে নিয়ে যাই, তাহলে থাকবে কি এ বি ইন্টু সি ক্রস ইটা। তাহলে আমরা কি করব, এই ইটা এর সাথে সি এর ক্রস গুণন করব। খেয়াল করেন ক্রস গুণন আমরা কি করি, দুইটা ভেক্টরের মান লিখি। সি, এই ভেক্টরের মান হবে 1 লিখলাম, পরে মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এবার কি করতে হবে, সি এবং ইটা এর মধ্যবর্তী কোণ লিখতে হবে। ইটা মানে যেন কি ছিল, ইটা মানে ছিল এ ক্রস বি এর দিক। এ আর বি কে যদি আপনি ক্রস গুণন করেন, সেই ক্রস গুণনের দিক কোন দিকে হবে? এ আর বি কে যদি ক্রস গুণন করেন, সেই ক্রস গুণনের দিক হবে এভাবে বাহিরের দিকে। এ আর বি দুইটার সাথেই সমকোণে থাকবে, অর্থাৎ এ আর বি যে সমতলে অবস্থিত সেই সমতলের সাথে লম্বভাবে থাকবে, মানে এইভাবে বাহিরের দিকে। এখন খেয়াল করেন তো, এটা যদি হয় ইটা এর দিক, মানে এ বি এর সাথে সমকোণে, তাহলে সেটা তো সি এর সাথেও সমকোণে থাকবে। খেয়াল করেন তো, কারণ সি ভেক্টরটাও তো এই সমতলেই অবস্থিত। তাহলে এইটা এবং এটার মধ্যবর্তী কোণও কিন্তু হবে 90 ডিগ্রি। তার মানে ইটা এবং সি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি এবং বাহিরে আছে এ বি, এটার মান 1, এটার মান 1, এটা পুরোটার মান 1। তাহলে থাকবে কি এবিসি। মানে আমরা কিন্তু পুরো জিনিসটার মডুলাস বের করতেছি। তাহলে মডুলাস হইলে এই যে শুধু এবিসি থাকবে। ওকে, তাহলে এখন দেখেন এর মান দেওয়া আছে কত, 4, এটার মান দেওয়া আছে 3, এটার মান দেওয়া আছে 5। গুণ করলে গুণফলটা কত পাবো, 60। তাহলে আমাদের খ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে আপনি দেখেন এই 4, 3, 5 এই সম্পর্কটা দেখে বুঝতে পারতেছেন এ আর বি হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, শুধু এ বি থাকবে, আবার এই দুইটা গুণফলের দিক যেই দিকে হবে ওই দিকটা আবার সি এর সাথে লম্ব, তাহলে সেটাকে গুণ করলে পাবো শুধু সি। তাহলে এ বি এর সাথে সি গুণ করে দিলে এবিসি মান দেওয়া আছে, অ্যান্সার পেয়ে যাবেন। একদম সহজ হিসাব, ঠিক আছে। এবার তাহলে আমরা 2 নম্বর প্রবলেমটা দেখি। 2 নম্বর এমসিকিউ কি বলছে, দুটি ভেক্টর এ ইজ ইকুয়ালস টু অমুক এবং বি ইজ ইকুয়ালস টু তমুক হলে এক্স এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় সমান্তরাল হবে। আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, কিন্তু আমাদের এই দুইটা ভেক্টরকে ক্রস গুণন করার মতো সময় নেই।
আমরা জানি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তখন ax by bx equals to ay by by is equals to az by bz, এরকম একটা সম্পর্ক মেনে চলে। অর্থাৎ ওই দুইটা ভেক্টরের i এর সহগগুলোর অনুপাত, j এর সহগগুলোর অনুপাত, k এর সহগগুলোর অনুপাত সমান হয়। তাহলে এখন দেখেন এই ভেক্টরের এখানে i এর সহগ কত 2, j এর সহগ কত 3, তাহলে দেখেন k এর সহগ কত -4, এই ভেক্টরে k এর সহগ কত -8, মানে এই সহগটা হচ্ছে এই সহগের দ্বিগুণ। একইভাবে এটার সহগ কত 3, এটা কত 6, তার মানে এটা হচ্ছে এটার দ্বিগুণ। তাহলে অবশ্যই যদি সমান্তরাল হইতে হয় এই সহগটা এই সহগের দ্বিগুণ হইতে হবে, অনুপাত সমান হইতে হবে। তাহলে দেখেন আমরা যদি লিখি তাহলে কি লিখব, এই ফর্মুলা অনুসারে যদি লিখি আমরা লিখব 2/x আর লিখব 3/6, এই জিনিসটা সমান। তাহলে কোনাকুনি গুণ করেন, আপনি এখান থেকে x এর মান পাবেন 4। ঠিক আছে, তাহলে আপনি এই ফর্মুলা দিয়েও করতে পারেন অথবা এই মানগুলো দেখেও বুঝতে পারেন। এই নিচের প্রত্যেকটা সহগ হবে উপরের প্রত্যেকটা সহগের দ্বিগুণ, সেই হিসেবে x এর মান হবে 2 এর দ্বিগুণ মানে 4। ওকে, 2 নম্বর এমসিকিউ শেষ। 3 নম্বর কি বলছে, 5 নিউটন ও 10 নিউটন মানের দুটি বল কোনো কণার উপর আরোপিত হলে কোনটি বলদ্বয়ের লব্ধি হতে পারে না? খেয়াল করেন, দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ভেক্টর দুইটার মানের যোগফলের সমান, সর্বনিম্ন মান হচ্ছে বিয়োগফলের সমান। আচ্ছা, এখন দেখেন এখানে দুইটা ভেক্টর কি কি, দুইটা বল কি কি, 5 নিউটন আর 10 নিউটন, বল দুইটার মান দেওয়া আছে। তাহলে এই দুইটা বলের সর্বোচ্চ লব্ধি কত হবে? যোগফলের সমান, মানে 15 নিউটন, 10 আর 5 যোগ। সর্বনিম্ন লব্ধি কত হবে? বিয়োগফল, মানে 10 থেকে 5 বিয়োগ করবেন 5। তাহলে এই দুইটা বলের লব্ধি 5 নিউটন থেকে 15 নিউটনের মধ্যে যে কোনো মান হতে পারে। যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যে যে কোনো মান হতে পারে। তাহলে দেখেন আমরা এখানে একটা একটা করে অপশন টেস্ট করি। দেখেন 5, এটা 5 এবং 15-এর মধ্যে আছে, তাহলে এটা বাদ, এটা লব্ধি হতে পারে। বরাবর বলছে 10, 5 এবং 10-এর মধ্যে, মানে 5 এবং 15-এর মধ্যে কিন্তু 10ও আছে, এটা বাদ। 2, দেখেন এই 2 নিউটন, এই মানটা কিন্তু 5 থেকে 15-এর বাহিরে, 5-এর কম, সুতরাং এটা যাবে বাদ। অর্থাৎ এই দুইটা বলের লব্ধি হতে পারে না। ওকে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি বলের লব্ধি 40 নিউটন এবং ছোট বলের মান 30 নিউটন। পরে কি বলছে, লব্ধি ছোট বলের সাথে সমকোণে থাকলে বড় বল কত? চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা ছোট বলটা আঁকি। আচ্ছা, মনে করেন ছোট বলটা আছে এই দিকে, ছোট বলের মান দেওয়া আছে কত? 30 নিউটন। এটাকে আমরা বললাম কিউ, কিউ এর মান দেওয়া আছে 30 নিউটন। তারপরে বলছে দুইটা বলের লব্ধি, সেটা ছোট বলের সাথে সমকোণে আছে, মানে লব্ধিটা আছে এই বরাবর। লব্ধিটাকে আমরা আর বললাম, লব্ধির মান দেওয়া আছে কত? 40 নিউটন। এবার আপনারা কি জিজ্ঞেসে, বড় বলটা কত? দেখেন তো, আমরা গেস করি বড় বলটা হবে এইদিকে। ঠিক আছে, এই দিকে হবে অবশ্যই, কারণ দেখেন আমরা বড় বলটাকে বললাম পি, পি এর মানটা বের করতে হবে। তাহলে দেখেন এই পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, যেটা অবশ্যই পি এবং কিউ এর মাঝামাঝি কোন একটা অবস্থানে থাকবে। লব্ধি তো অবশ্যই বাহিরে যেতে পারবে না, তাহলে পি ভেক্টরটা ওই পাশে আঁকতে হবে যাতে করে আর ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে পি এর মানটা বের করতে বলছে এবং এই কোণটা লম্ব মানে 90 ডিগ্রি, সেটা আমাদেরকে বলে দিয়েছে। পি এর মান বের করতে হবে, তাই না? তাহলে পি এর মান বের করার জন্য আমরা কি করবো, এটাদের সামান্তরিক কমপ্লিট করব। তাহলে দেখেন আমরা একটা সামান্তরিক কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, এইবার দেখেন তো এখানে এই পি জিনিসটা কি, এই ভেক্টরের মান এবং তার ডিরেকশন কোন দিকে, এখান থেকে ওই দিকে। এখন আমি এই সামান্তরিকের এই বাহুটাকেও তো আমি পি হিসেবে চিহ্নিত করতে পারি, কোনো সমস্যা আছে? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, মানে তাদের মান একই এবং দিক একই হবে। তাহলে দেখেন আমরা কিন্তু এই জিনিসটাকেও পি হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এই পিটাকে আমরা এই পাশে ট্রান্সফার করে দিলাম। তাহলে এখন আমরা খুব সহজে পি এর মানটা বের করতে পারবো। কিভাবে? দেখেন এই অংশটুকু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এখানে কিউ হচ্ছে ভূমি, আর হচ্ছে লম্ব, পি অতিভুজ। তাহলে এবার দেখেন পি এর মান তাহলে কি হবে,
রুট কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, এটা হবে 50। তাহলে বড় বলটার মান কত? 50 নিউটন। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই তো গ নাম্বার, 50 নিউটন। ঠিক আছে, খুব সহজ। এই সংখ্যা থেকে কিন্তু আপনি বুঝতে পারেন ওই যে একই জিনিস বারবার রিপিট করতেছে, দেখছেন ওই যে ম্যাজিক্যাল নাম্বারগুলো 4, 3, 5-এর সম্পর্ক, এই যেখানে 40, 30, 50-এর সম্পর্ক, একই জিনিস। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নাম্বার প্রশ্ন কি বলছে খেয়াল করেন। A is equals to I plus J plus K ও B is equals to 2I plus 2J plus 2K হলে A cross B is equals to what? যেটা ভেক্টর দেওয়া আছে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন আপনাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে আপনারা কি করবেন? আপনারা নির্ণায়ক দিয়ে ক্রস গুণনটা করা শুরু করে দিবেন। কিন্তু একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন এই দুইটা ভেক্টরের ক্রস গুণন আপনার করার দরকার নাই, একদম সিম্পল। কিভাবে দেখেন তো, এখানে I এর সহগ কত? 1, J এর সহগ কত? 1, K এর সহগ কত? 1, এইখানে I এর সহগ কত? 2, 2, 2। দেখেন এটার প্রত্যেকটা সহগ এই প্রত্যেকটা সহগের দ্বিগুণ। তার মানে কি এই সহগের অনুপাত হাফ, ওর অনুপাত হাফ, এটা এবং এটার অনুপাত হাফ, সবগুলোর অনুপাত সমান আসছে না? যেহেতু এই দুইটা ভেক্টরের I, J, K এই জিনিসটার সহগগুলা অনুপাত সমান, সেহেতু এই দুইটা ভেক্টর হবে সমান্তরাল। সমান্তরাল হইলে ক্রস গুণফল 0, তাহলে আপনার ক্রস গুণন বের করা দরকারই নাই। তাহলে আপনি এই ভেক্টরগুলো দেখেই আপনি প্রথমে গেস করার চেষ্টা করবেন যে আসলে সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না। যদি হয়ে যায় তাহলে তার আপনার করার দরকার নেই, যদি না হয় তখন আপনি বের করে আপনি অ্যান্সারটা দেখবেন যে কত হয়। ঠিক আছে, ওকে। 6 নাম্বার কি বলছে? A vector is equals to 3I plus 3J plus 3K ও B is equals to 2I plus J minus 2K হলে A ও B এর মধ্যবর্তী কোণ কত? এই চিহ্নটার অর্থ হলো কি A আর B এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। ওকে, এখন খেয়াল করেন, আপনি মনে করেন এই চিহ্নটার অর্থ বুঝলেন না, মধ্যবর্তী কি বের করতে বলছে। আপনি অপশন দেখলে কি বুঝবেন না আপনারা কি বের করতে বলছে? অপশনগুলো সব কোণের কোণ বের করতে বলছে। ওকে, তাহলে দেখেন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে আমরা কি করি? ওই দুইটা ভেক্টরের ডট গুণন করি। তাহলে এখানে দেখেন A ভেক্টর আর B ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে দেখেন আমরা কি করি? A ডট B is equals to AB cos theta। এখান থেকে থিটা বের করতে হলে আমরা কি করি? cos ইনভার্স A ডট B ডিভাইডেড বাই A এর মান ইন্টু B এর মান। তাহলে প্রথমে আমরা কি করব? A আর B এর মধ্যে ডট গুণন করব। ডট গুণন কেমনে করতে হয়? I এর সহগের সাথে I এর সহগ গুণ, তাহলে 3 দিয়ে 2 গুণ করেন কত পাবেন? 6। পরে J এর সহগের সাথে J এর সহগ গুণ করেন কত পাবেন? 3, দুইটা যোগ, পরে এটা দিয়ে এটাতে গুণ করেন কত পাবেন? -2, -2 আপ -6 মাইনাস। আচ্ছা দাঁড়ান, আমি বোধ হয় একটু ভুল করছি, প্রশ্নটা এরকম ছিল না, প্রশ্নটা এখানে -3K ছিল, কারণ তাহলে আমার অ্যান্সারটা মন মতো আসবে না। অবশ্যই -3K ছিল, দেখেন খেয়াল করেন। তাহলে আমি যদি এখন এই 3 দিয়া এই 3K গুণ করি কত আসবে? -9। তাহলে দেখেন 6 আর 3 যোগ করলে 9, এটা বিয়োগ করলে 0, ডট গুণফলটা আসছে 0। ডট গুণফল 0 মানে কি? পুরোটা 0। তাহলে আপনার কি করা দরকার আছে? দুইটা ভেক্টরের ডট গুণফল 0 মানে কি? দুইটা ভেক্টর লম্ব, লম্ব মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 4। 7 নম্বর প্রশ্ন খেয়াল করেন কি বলছে। 3 কিলোমিটার প্রশস্ত একটি নদীতে কোনো নৌকার স্রোতের অনুকূলে ও প্রতিকূলে বেগ দেওয়া আছে আপনার 18 কিলোমিটার পার আওয়ার এবং 2 কিলোমিটার পার আওয়ার। এটা কি লিখছে রে বাবা? 2 পার কিলোমিটার, 2 কিলোমিটার পার আওয়ার হলে সোজাসুজি নদী পার হতে নৌকার কত সময় লাগবে? স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে। আমি মনে করে নিলাম, আচ্ছা মনে করেন এটা নদী, এইদিকে স্রোত, স্রোতের বেগ ভি ধরে নিলাম। এখান থেকে আপনি এই দিকে সাঁতার দিচ্ছেন ইউ বেগে, কারণ আপনাকে নদী পার হতে হবে সোজা। যদি আপনি সোজা নদী পার হতে চান তাহলে আপনি এমন একটা দিকে সাঁতার দিবেন যাতে করে আপনার বেগ এবং স্রোতের বেগের লব্ধি সোজাসুজি কাজ করে। ওকে, তাহলে আপনি যদি সোজা নদী পার হতে চান আপনার এবং স্রোতের বেগের লব্ধি হইতে হবে সোজা। ওকে, এবং এখান থেকে এই যে দূরত্বটা এটা হবে গিয়ে নদীর প্রস্থ। তাহলে দেখেন এখন আপনি যদি নদী পার হতে কত সময় লাগবে সেটা যদি বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সময় বের করার জন্য দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব ডি, ওই বরাবর বেগ হচ্ছে ডাব্লিউ। এবার দেখেন ডি মানে নদীর প্রস্থ দেওয়া আছে, ডাব্লিউ মানে কি? √u² - v²।
সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগের সূত্র এটা। এখন দেখেন, আপনি যদি সময় বের করতে চান, ডি লাগবে, ডি দেওয়া আছে, ইউ ভি লাগবে, দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু আপনাকে ডেটা দিয়ে দিছে যে নদীতে নৌকার স্রোতের অনুকূলে ও প্রতিকূলে বেগ। অনুকূলে বেগ মানে কি, ইউ আর ভি এর যোগফল দেওয়া আছে কত, 18। প্রতিকূলে বেগ দেওয়া আছে মানে ইউ এবং ভি এর বিয়োগফল দেওয়া আছে 2। তাহলে এই দুইটা যদি আপনি ক্যালকুলেট করেন, ইউ এর মান পাবেন আপনি 10, ভি এর মান পাবেন 8। দুটা সমীকরণ যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, পরে আবার বিয়োগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আপনি ইউ এবং ভি এর মান যদি এখানে বসায় দেন তাহলে কি পাবেন? তাহলে নদীর প্রস্থ দেওয়া আছে কত, 3 কিলোমিটার, এটা পাবেন কত, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, বিয়োগ করলে আসবে 6 স্কোয়ার, এটা কাটা 3/6 হাফ মানে 0.5 একক কি হবে, ঘন্টা। বুঝতে পারছেন, আওয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 0.5 আওয়ার। কত বড় ম্যাথ না? চিত্র আঁকা লাগবে, সূত্র লেখা লাগবে, স্রোতের অনুকূলে প্রতিকূলে বেগ বসায় সেখানে প্রতিস্থাপন প্রণয়ন করতে হবে, তাই না? আপনি লেখা নিয়েন, মনে করি স্রোতের বেগ এত, এগুলো লেখা নিয়েন, সাইনবোর্ডও দিয়ে দিন, ফাইজলামি যত সংক্ষেপে করা যায়। আমি তো আপনারে বুঝাইছি, কিন্তু আপনি তো পরীক্ষার সময় টিচারকে বুঝাবেন না, টাইম কম লাগবে। পরের প্রশ্ন কি বলছে, 8 নাম্বার, যদি a dot b cross c is equals to a ও b dot a cross c is equals to b হয়, তবে কোনটা হবে, মানে a এবং b এর মধ্যে সম্পর্কটা কি সেটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা দেখেন তো, a dot b cross c জিনিসটা দ্বারা আসলে কি বোঝানো হয়? দেখেন, a dot b cross c দ্বারা আসলে কোনো একটা সমান্তরকের আয়তন বোঝানো হয়। সমান্তরক মানে কি, সামান্তরিক, 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 এটা হচ্ছে একটা সমান্তরক। এটার আয়তন বের করার ফর্মুলা হচ্ছে a ডট b ক্রস c, যেখানে a মানে এই বরাবর একটা ভেক্টর, b মানে এই ভেক্টর, আর c মানে হচ্ছে এই ভেক্টর। হ্যাঁ, a b c। এখন দেখেন, a ডট b ক্রস c এই ফর্মুলা ব্যবহার করে আমি এটার আয়তন বের করতে পারি, অথবা b ডট a ক্রস c এটা ব্যবহার করে আমি এই একই সমান্তরকের আয়তন বের করতে পারি, অথবা c ডট a ক্রস b এই একই ফর্মুলা ব্যবহার করে আমি এই সমান্তরকের আয়তন বের করতে পারি। তাহলে যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করে আপনি সমান্তরকের আয়তন বের করতে পারবেন। তার মানে দেখেন, এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা সমান, মানে একই জিনিস। তাহলে এখন দেখেন, এখানে আপনি কি বলে দিছে, a ডট b ক্রস c এটার মান বলে দিছে a, b ডট a ক্রস c এটার মান বলে দিছে b। তার মানে কি a আর b সমান, দুইটা একই ফর্মুলা, তার মানে দুইটা সমান। তাহলে সম্পর্ক কি হবে, a ইজ ইকুয়ালস টু b। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। 9 নাম্বার কি বলছে, যদি a প্লাস b এর মডুলাস এবং a মাইনাস b এর মডুলাস সমান হয় তবে কোনটা সঠিক? a প্লাস b, a মাইনাস b। দেখেন কি দেখবেন, মডুলাস a প্লাস b আর মডুলাস a মাইনাস b। ওকে, মডুলাস মানে কি, a আর b এর লব্ধির মান, এই মডুলাস মানে কি, a আর মাইনাস b এর লব্ধির মান। ওকে, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, a প্লাস অফ মাইনাস b লিখতে পারি। তাহলে এখন যদি আমি এখানে লব্ধির মান বের করি তাহলে কি করব, ওই যে রুট দেব, আরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা বা cos আলফা, এর জন্য কি লিখবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, এই জিনিসটা লিখবো। এবার উভয় পক্ষে বর্গ করব, রুট চলে যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার চলে যাবে, এই পাশে থাকবে 2ab cos আলফা, এই পাশে থাকবে মাইনাস 2ab cos আলফা, এটা এই পাশে চলে আসবে, হয়ে যাবে 4ab cos আলফা ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দেন, তাহলে আসবে কি, ab cos আলফা ইজ ইকুয়ালস টু 0। তার মানে কি, a ডট b ইজ ইকুয়ালস টু 0, ab cos আলফা মানে a ডট b। তাহলে সম্পর্ক কোনটা সঠিক, এই যে গ নাম্বার, এটা আপনি মনে রাখবেন। ঠিক আছে, a প্লাস b এর মডুলাস আর a মাইনাস b এর মডুলাস যদি সমান হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, আর লম্ব মানে কি, ডট গুণফল 0। ঠিক আছে, এটা মনে রাখবেন। 10 নাম্বার কি বলছে, পড়া হয়েছে?
r ইজ ইকুয়ালস টু 2xi মাইনাস 3yj প্লাস 2zk এর ডাইভারজেন্স কত? মানে আর নামের একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এর ডাইভারজেন্স বের করতে বলছে, কিন্তু কোন বিন্দুতে বের করতে বলছে? বিন্দু লাগবে না। দেখেন ডাইভারজেন্স মানে আমরা কি জানি? ডাইভারজেন্স মানে হচ্ছে নেবলা ডট যে ভেক্টর দেওয়া আছে সেটা। তাহলে এখন দেখেন এটা মানে কি? আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড, এবং আর দেওয়া আছে কত? ডট দিতে হবে 2xi মাইনাস 3yj প্লাস 2zk, তাই না? এবার দেখেন ডট গুণের জন্য কেমনে করতে হয়? এটা দিয়া এটারে গুণ, এটা দিয়া এটারে গুণ, এটা দিয়া এটারে গুণ। দেখেন একবারে করে ফেলবো। এটা দিয়ে এটারে গুণ করা মানে কি? এক্স এর সাপেক্ষে 2x কে ডিফারেন্সিয়েট করা। এক্স এর সাপেক্ষে যদি 2x কে ডিফারেন্সিয়েট করি থাকবে শুধু 2। আবার এটা দিয়া এটারে গুণ মানে কি? y এর সাপেক্ষে মাইনাস 3y, এটাকে ডিফারেন্সিয়েট করা, থাকবে শুধু মাইনাস 3। পরে এটা দিয়ে এটারে গুণ মানে কি? z এর সাপেক্ষে 2z কে ডিফারেন্সিয়েট করা, থাকবে কি? শুধু 2। কি ভুল করলাম আমি? কি প্রশ্নটা পুরোপুরি তুলছি? এই যে এখানে আরেকটা ভুল করছি, এখানে 2x হবে না, এটা হবে 3x হবে, ঠিক আছে? এটা হবে 3x, এখানে হবে তাহলে 3 কাটা যাবে, থাকবে শুধু 2, অ্যান্সার হবে এটা। ওকে, আচ্ছা তাহলে আমরা এই যে 10 পর্যন্ত করলাম, এবার আমরা পরবর্তী 5টা প্রশ্ন দেখি। আচ্ছা 11 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে? a is equals to 3i plus 3j plus 3k ও b is equals to 2i plus j minus 2k হলে b বরাবর এর অভিক্ষেপ কত? আচ্ছা অভিক্ষেপ বের করতে বলে ডট গুণন করতে হয়। আমরা জানি a dot b is equals to ab cos theta। আচ্ছা কার অভিক্ষেপ বের করতে বলছে? এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos theta, মানে a cos theta বের করব। a cos theta is equals to কি আসবে? a dot b ডিভাইডেড বাই b এর মান। a dot b এটা লাগে ডট গুণন করেন, 3 এর লগে 2 গুণ করলে হবে 6, 3 এর লগে 1 গুণ করলে হবে 3 মানে 9, পরে 3 এর লগে -2 গুণ করলে -6, 6 কাটা শুধু কত থাকবে? শুধু 3 থাকবে। 3 ডিভাইডেড বাই b এর মান। b এর মান কত? দেখেন 2 1 2 4 4 1 9 3 মানে 1, অ্যান্সার হবে খ। দ্রুত হিসাব, এটাকে আর শর্টকাট করতে পারবেন না, হিসাবটা মাথায় মাথায় খুব দ্রুত করতে পারবেন। ওকে 12 যদি p is equals to 4i minus 4j plus k এবং q is equals to 2i minus 2j minus k কোনো সামান্তরিকের দুটি কর্ণ হয় তবে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখেন আমরা ফর্মুলা জানি, যদি দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা বাহু হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান, আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে তার অর্ধেক। আবার দুইটা ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ হয় তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ মডুলাস a ক্রস b, আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে তারও অর্ধেক। এভাবে করে দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি তারপর তার মান বের করি, সেখান থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু দেখেন আপনি পুরা ম্যাথটা একদম করা ছাড়াই আপনি অ্যান্সারটা দেখা দিতে পারবেন। অ্যান্সার হচ্ছে ঘ। কেমনে? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 7 ইউনিট, ক্ষেত্রফল দেওয়া আছে √2 কিউবিক ইউনিট, এখানে দেওয়া আছে 6 √2 ইউনিট। এই দুই তিনটার একটাও হবে না, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে স্কয়ার ইউনিট। সরি এখানে একটু ভুল করছি আমি, অ্যান্সারটা আসলে এখানে ইউনিট লেখা, এটা আসলে স্কয়ার ইউনিট হবে। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি একটু পাকনামি করতে গিয়ে একটু বেশি পাকনামি করে ফেলছি। দেখেন আসলে এটা ইউনিট ছিল না, এটা স্কয়ার ইউনিটই ছিল প্রশ্নে। ওকে তাহলে দেখেন আপনি এই অপশনগুলো দেখে কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারতেছেন। দেখেন ক্ষেত্রফলের একক কখনো ইউনিট বা কিউবিক ইউনিট হবে না, হবে স্কয়ার ইউনিট মানে বর্গ একক। তাহলে দেখেন পুরো ম্যাথটা করা ছাড়ে আপনি বলতে পারতেছেন এটা অ্যান্সার। এখন আপনি যদি বলেন যে ভাইয়া যদি সংখ্যাটা না মিলে, হ্যাঁ আপনি করে দেখেন সংখ্যাটা মিলবে, যদি নাও মিলে তাও এটা অ্যান্সার। বুঝতে পারছেন? এটা দেখাই আপনার করতে হবে। ওকে আচ্ছা পরের প্রশ্ন 13 নম্বর কি বলছে? q is equals to r minus p
এর জন্য নিচের কোনটি সঠিক? অপশনে 3টা চিত্র দেওয়া আছে আর একটা অপশন দেওয়া আছে নন। ওকে, তাহলে কিউ ইকুয়ালস টু আর মাইনাস পি, এটা একটু সিম্পল করে লিখি কি হবে দেখেন তো, কিউ প্লাস পি ইজ ইকুয়ালস টু আর, মানে আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। এটার অর্থ কি? একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর যদি আমি 3টা ভেক্টর দেখাই, এখন দেখেন আমি যদি এইটার জন্য চিত্র আঁকি তাহলে কিরকম হবে দেখেন তো। মনে করেন এটা কিউ, মনে করেন এটা পি, দুইটা একই ক্রমে থাকতে হবে। যেই দুইটা ভেক্টরকে আপনি যোগ করবেন ওই দুইটা ভেক্টর একই ক্রমে থাকতে হবে এবং যোগফলটা হবে বিপরীত ক্রম। এখন দেখেন তো এরকম কোনটা আছে, এবং এটা হবে আর। ওকে, এবার মিলান তো কিউ পি আর, কিউ পি আর, দেখেন এইটা হচ্ছে অ্যান্সার। এখন আপনি বলতে পারেন ভাই এখানে তো কিউ নাই, এখানে তো পি। আচ্ছা দেখেন তো, আপনি এই জিনিসটাকে কিউ প্লাস পি না লেখা পি প্লাস কিউ যদি লেখেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে এই চিত্র আর এই চিত্র কিন্তু একই, তাহলে অ্যান্সার হবে কোনটা? গ। তাহলে যে সম্পর্কটা দেওয়া আছে ওই সম্পর্কটা অনুযায়ী আপনি আগে একটা চিত্র আঁকবেন আলাদা করে, তারপর আপনি চিত্র মিলাবেন। তা না হলে আপনি এভাবে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। যে সম্পর্কটা দেওয়া আছে ওইটাতে একটা চিত্র আঁকবেন, পরে চিত্র মিলায় বের করবেন। ওকে, আচ্ছা 13 নম্বর শেষ। 14 নম্বর কি বলছে? দুটি ভেক্টরের মান 7 একক করে, দুইটা ভেক্টরের মান দেওয়া আছে 7 একক করে, মধ্যবর্তী কোণ বলা আছে 120 ডিগ্রি, লব্ধির মান কত? যেহেতু লব্ধির মান বের করতে বলছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লব্ধির সূত্রটা দিবেন। আমরা জানি লব্ধির মান আর ইজ ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব কজ আলফা। তা লব্ধির মান বের করতে বলছে, লব্ধির মান বের করতে বলছে। পি এর মান কত? 7। এটা কত? 7। 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু কজ 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে এটা কাটা গিয়ে এখানে থাকবে একটা মাইনাস। 7 7 49, 49 49, 49 ইন্টু 2 মাইনাস 49, একটা 49 থাকবে, রুট করবেন 7, লব্ধি আসছে 7। এখন দেখেন একটা মজার কথা বলি, এত বড় সূত্র দিয়ে আপনার অ্যান্সার এটা বের করার দরকার নেই। খেয়াল করেন, দুইটা ভেক্টরের মান 7, মানে দুইটা ভেক্টরের মান সমান। দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং মধ্যবর্তী কোণ যদি হয় 120 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে এই মানটার সমান। ওকে, রিভার্স ওয়েতে আপনি আরেকটা ইনফরমেশন মনে রাখতে পারেন, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মান যদি লব্ধির মানের সমান হয়, মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। কিন্তু এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে পি আর কিউ সমান, মধ্যবর্তী কোণ 120 হলে আর এর মান কত? আর এর মান পি অথবা কিউ এর সমান হবে, মানে 7 হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 7 একক। ঠিক আছে, না করে এটা আপনি বলতে পারবেন। একদম কমন প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনাকে দেয় ফ্রি মার্ক হিসেবে। যদি আপনি এগুলো মিস করেন খুব পিছনে পড়ে যাবেন। ওকে, 15 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? আচ্ছা, এখানে তো অনেকগুলো একক ভেক্টরের কাহিনী দেওয়া আছে, তাই না? এক্স অক্ষের সমান্তরাল বলতে আমরা কোন একক ভেক্টরটাকে চিনি? আই। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা আই অথবা মাইনাস আই, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, এটাকে যদি আমি গুণ করি, খেয়াল করেন, মাথায় মাথায় করবেন, আই ক্রস জে, এটা মানে কি? কে। পরে কে দিয়ে আই কে গুণ করবেন, কে দিয়ে যদি আই গুণ করেন আমরা কি পাই? জে। তাহলে এটা হবে না, এটা বাদ, প্রথম অপশন বাদ। পরেরটা কি বলছে? আই ক্রস জে। আই ক্রস জে মানে কি? কে। কে এর সাথে কে এর যদি ক্রস করেন 0, কোনো ভেক্টর নাই, বাদ। গ, আই ক্রস কে, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাইনাস জে। আই ক্রস কে মানে মাইনাস জে, তার সাথে আপনি কি করতেছেন? আই কে ক্রস গুণন করতেছেন। তাহলে এটা গুণ করলে আপনি কি পাবেন? এটা গুণ করলে পাবেন কে। এই কে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল না, এটা জেড অক্ষের সমান্তরাল। তাহলে অপশন কিন্তু আর একটাই বাকি আছে, এটা হবে অ্যান্সার। ওটা আপনার টেস্ট করার দরকারও নেই। যদি দেখেন ওইটাও অ্যান্সার না হয়, তাহলে পুরো এমসিকিউর মার্ক তো আপনি এমনিই পাবেন, বুঝলেন না? তাহলে অপশনে প্রশ্নে ভুল আছে, আপনি মার্ক এমনি পাবেন। তাও যদি আপনি ট্রাই করে দেখতে চান, দেখেন কে ক্রস আই, এটা মানে কি? জে, তারপরে আছে কে। এবার জে এর সাথে যদি কে ক্রস প্রোডাক্ট করেন তাহলে আপনি কি পাবেন? আই। আই মানে এক্স অক্ষের সমান্তরাল একক ভেক্টর। ওকে, তাহলে দেখেন
আমরা এই ভেক্টর 2 এক্সামের 15টা এমসিকিউর সলিউশন দেখলাম। আশা করি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন এবং সবগুলো এমসিকিউ খুব সহজে বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা প্রশ্ন ব্যাংকের বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা প্রত্যেকটা অধ্যায় একটা একটা করে সলভ করে ফেলবেন। এভাবে প্র্যাকটিস করতে করতে আপনার প্রত্যেকটা ক্যালকুলেশন খুব সহজে মাথায় ঢুকে যাবে, খুব দ্রুত আপনি করতে পারবেন, না লিখেও সলিউশন করতে পারবেন। সাবধান, দ্রুত করতে গিয়ে আমার মতো ভুল করবেন না, তাহলে দ্রুত চান্স পাওয়ার থেকে চান্স না পাওয়ার সম্ভাবনাটাই বেড়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। তারপরে বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।